ক্ষমতা এমন এক নেশা যা মানুষের শিরায় যখন একবার প্রবেশ করে তখন সে নিজেকে ভগবানের চেয়েও কম কিছু মনে করে না। আর সেই ক্ষমতার পিঠে চড়ে যদি চলে আসে কোটি কোটি টাকার অন্ধকার সাম্রাজ্য, তাহলে তৈরি হয় এমন এক ইতিহাস যার শেষটা হয় অত্যন্ত ভয়ঙ্কর। আজ থেকে কয়েক বছর আগেও পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটা কথা কান পাতলেই শোনা যেত। সেখানে গাছের পাতাও নাকি নড়তো একজনের ইশারায়। কি পুলিশ, কি প্রশাসন, আর কি আম জনতা, সবার ভাগ্য নির্ধারিত হতো বোলপুরের নিচুপট্টির একটা দোতলা বাড়ি থেকে। মানুষ তাকে চিনত বীরভূমের বেতাজ বাদশা নামে। অনুব্রত মণ্ডল ওরফে সবার পরিচিত কেষ্টদা। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। যার একটা হুঙ্কারে থমকে যেত বিরোধীদের মিছিল, যার মুখ থেকে বের হওয়া চড়াম চড়াম ঢাক বাজবে কিংবা গুড় বাতাসা খাওয়াবার মতো সাধারণ শব্দগুলো বদলে যেত রাজনৈতিক আতঙ্কে। অনুব্রত মণ্ডল মানেই ছিল এক চরম রহস্য, এক অজেয় ক্ষমতা, কিন্তু সময় বড়ই নিষ্ঠুর। যে মানুষটার দাপটে বীরভূমে লাল মাটিতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই মানুষটার শেষ পরিণতি কী হলো? কিভাবে ক্ষমতার শীর্ষবিন্দু থেকে উল্কার বেগে নিচে আছড়ে পড়লেন তিনি? কেন আজ তার সেই কোটি কোটি টাকার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অর্থাৎ ইডি আর সিবিআইকে একসময় পাত্তাও দিতেন না কেষ্ট, তারাই বা কোন নিখুঁত চক্রান্তে জাল বুনে কোন গোপন সূত্র ধরে খাঁচাই পড়ল বীরভূমের এই সিংহকে? মাছের বাজারের এক সামান্য দাঁড়িপাল্লা ধরা হাত কিভাবে ছুঁয়ে ফেলল কয়েক হাজার হাজার কোটি টাকার খনি? আর শেষ পর্যন্ত কিভাবে আইন আর ভাগ্যের পরিহাসে তিহাড় জেলের অন্ধকারে বন্দী হয়ে সব হারালেন তিনি? আজ আমরা কোনো ওপর গল্প বলবো না, আজ আমরা শুরু করব একদম শূন্য থেকে। ফাঁস হবে এমন কিছু সত্যি যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। দেখতে থাকুন অনুব্রত মণ্ডল এক মহা ক্ষমতাশালী নেতার উত্থান এবং পতনের সম্পূর্ণ ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি। গল্পের শুরুটা আজ থেকে প্রায় 60 বছর আগে, 1960-এর দশকের মাঝামাঝির সময়। বীরভূমের এক অতি সাধারণ মধ্যবিত্ত পরিবার, চারিদিকে লাল মাটির রাস্তা আর খড়ের চালের বাড়ি। আর 5টা সাধারণ বাচ্চার মতোই বোলপুরের পাড়ার মোড়ে ধুলোবালি মেখে বড় হচ্ছিল এক চঞ্চল ছেলে। পড়াশোনায় মন কোনোদিনই ছিল না তার, কিন্তু বুদ্ধি ছিল প্রখর আর স্বভাব ছিল প্রচণ্ড একগুঁয়ে। পাড়ার লোক তাকে ভালোবেসে কেষ্ট নামে ডাকত। তখনকার দিনে বীরভূমের সেই প্রত্যন্ত গ্রামের কোনো মানুষ কি দূর দূরান্তেও কল্পনা করতে পেরেছিল যে ছেলেটা দুবেলা দুমুঠো ভাতের সংস্থানের জন্য লড়াই করছে সেই একদিন একটা আস্ত জেলার ভাগ্যবিধাতা হয়ে উঠবে? সময় গড়ালো 80-র দশকের শুরুর দিক। বোলপুর মহকুমা হাসপাতালের ঠিক উল্টো দিকে বসে একটা নতুন বাজার। সেই ভিড়ে ঠাসা কাদামাখা মাছের বাজারে প্রতিদিন সকালবেলা একটা ছেলেকে দেখা যেত। পরনে সাধারণ পোশাক, হাতে আষ্টে গন্ধমাখা একটা দাঁড়িপাল্লা। হ্যাঁ, জীবিকা নির্বাহের জন্য বোলপুর বাজারে মাছ বিক্রি করা শুরু করেন তরুণ অনুব্রত মণ্ডল। মাছের বাজারে ব্যবসা করা কি মুখের কথা? সেখানে টিকে থাকতে গেলে লাগে প্রচণ্ড মানসিক জোর, গলার জোর আর চারপাশের পরিস্থিতিকে নিজের কবজায় রাখার ক্ষমতা। কেষ্টর মধ্যে এই গুণগুলো ছিল জন্মগত। বাজারে কার দোকান কোথায় বসবে, কার থেকে কত টোল আদায় হবে, খুব অল্প সময়েই এই ছোটোখাটো সিন্ডিকেট আর বাজারের ক্ষমতা নিজের নিয়ন্ত্রণে নিতে শুরু করেন তিনি। দাড়িপাল্লার মাছের ওজন মাপতে মাপতে কেষ্ট বুঝে গিয়েছিলেন মানুষের মন আর ভয়কে কিভাবে ওজন করতে হয়। কিন্তু এই আষ্টে গন্ধমাখা মাছের বাজার কেষ্ট চাওয়া পাওয়ার জন্য বড্ড ছোট্ট ছিল। তার চোখ ছিল অনেক দূরে। বোলপুরের সেই মাছের বাজার থেকেই কেষ্টর নজর পড়ে হাসপাতালের মোড়ে ঘুরতে থাকা রাজনৈতিক নেতা আর তাদের ক্ষমতার ওপর। সে বুঝতে পেরেছিলেন এই মাছের দাঁড়িপাল্লা তাকে দুবেলা রুটি তো দিতে পারবে, কিন্তু ভাগ্য বদলাতে গেলে ধরতে হবে রাজনীতির অলিন্দ। আর ঠিক এই সময়ই বীরভূমের লাল মাটিতে কংগ্রেসের হাত ধরে রাজনীতির ময়দানে পা রাখেন মাছ বিক্রেতা অনুব্রত মণ্ডল। কিন্তু সেটা তো ছিল কেবল ট্রেলার। আসল সিনেমা তো শুরু হতে তখনও অনেক বাকি। 90-এর দশকের শেষ দিক।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে তখন এক বিরাট ওলটপালটের ঝড় উঠছে। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৈরি করলেন এক নতুন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। আর ঠিক সেই জন্মলগ্ন থেকেই বীরভূমের লাল মাটিতে দিদির সেনাপতি হিসেবে ময়দানে নেমে পড়লেন অনুব্রত মণ্ডল। ততদিনে মাছের বাজারে সেই ছটপটে ছেলেটা চুলে পাক ধরেছে আর চওড়া হয়েছে রাজনৈতিক বুদ্ধি। বীরভূম জেলাটা তখন ছিল বামপন্থীদের এক দুর্ভেদ্য দুর্গ। সিপিএমের সেই লাল দুর্গে ফাটল ধরানো কোনো সাধারণ নেতার কাজ ছিল না, কিন্তু অনুব্রত ছিলেন আলাদা ধাতুতে গড়া। তিনি কোনো তাত্ত্বিক ভাষণ দিতেন না, তিনি বুঝতেন মাটির রাজনীতি, কিভাবে নিজের সংগঠন ধরে রাখতে হয় আর কিভাবে প্রতিপক্ষকে তাদেরই ভাষায় জবাব দিতে হয়। তাতে কেষ্টমণ্ডলের কোনো জুড়ি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত চিনে নিয়েছিলেন এই রত্নটিকে। অনুব্রতর সাংগঠনিক ক্ষমতা আর দলের প্রতি অন্ধ আনুগত্য দেখে তাকে দেওয়া হলো বীরভূম জেলা সভাপতির দায়িত্ব। ব্যাস, এরপর শুরু হলো এক নতুন অধ্যায়। 2011 সাল, বাংলায় পরিবর্তন এলো, আর এই পরিবর্তনের সাথে সাথেই অনুব্রত মণ্ডল হয়ে উঠলেন বীরভূমের অঘোষিত সম্রাট। অবাক করার মতো বিষয় হলো, অনুব্রত মণ্ডল কোনোদিনই কোনো নির্বাচনে দাঁড়াননি। তিনি কোনোদিনও বিধায়ক হননি, সাংসদ হননি, এমনকি কোনো মন্ত্রী পদও হোল্ড করেননি। কিন্তু তার সত্ত্বেও রাইটার্স বিল্ডিং থেকে নবান্ন, সবার কাছে বীরভূমের শেষ কথা ছিলেন এই একটাই মানুষ। পুলিশের বড় অফিসার থেকে শুরু করে জেলার কালেক্টর অনুব্রতর বোলপুরের অফিসের বাইরে ফাইল হাতে লাইনে দাঁড়িয়ে থাকতেন। একটা আস্ত জেলার প্রশাসন, কোটি কোটি টাকা সরকারি প্রজেক্ট আর পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভার টিকিট বাঁটোয়ারা সব চলতো কেষ্টদার এক আঙুলের ইশারায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে ভালোবেসে আগলে রাখতেন আর প্রকাশ্যে সবার সামনে দাঁড়িয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলতেন, কেষ্টকে তো তোমরা চেনো, ও খুব ভালো ছেলে, ও ঘরে বসে থাকলে লোক ভোট দিয়ে যায়। কিন্তু এই বিপুল ক্ষমতার আড়ালে বীরভূমের লাল মাটিতে তখন তৈরি হচ্ছিল এক ভয়ের রাজত্ব। আর সেই রাজত্বের ওপর ভর করেই ডালপালা মেলছিল এক অন্ধকার সাম্রাজ্য। 2011 থেকে 2021 বীরভূমের প্রতিটি মোড়ে, প্রতিটি চায়ের দোকানে কেবল একজনেরই নাম শোনা যেত, অনুব্রত মণ্ডল। কিন্তু এই সময়টা বীরভূমের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত এবং আলোচিত সময়। তিনি রাজনীতি করতেন ঠিকই, কিন্তু তার স্টাইল ছিল একেবারে ইউনিক, একেবারে কেষ্ট স্টাইল। চড়াম চড়াম ঢাক বাজবে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, আর সে বিখ্যাত গুড় বাতাসা খাওয়াবো। আজ শুনতে হয়তো এগুলো হাসি মনে হতে পারে, কিন্তু সেই সময় বীরভূমের বিরোধীদের কাছে এই শব্দগুলো ছিল সাক্ষাৎ যমদূতের ডাক। তিনি যখন প্রকাশ্যে বলতেন খেলা হবে, তখন পুরো জেলার প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ বুঝে যেত কি হতে চলেছে। তার এই ডায়লগগুলোর আড়ালে একটা অদ্ভুত মনসত্ব কাজ করত। একদিকে তিনি নিজের কর্মীদের জন্য ছিলেন বরদা, তাদের বিপদে আপদে অকাতরে সাহায্য করতেন, আর অন্যদিকে বিরোধীদের জন্য তৈরি করে রেখেছিলেন অদৃশ্য দেওয়াল। বোলপুরের নিচুপট্টির বাড়ির বাইরের জটলা আর জেলার সমস্ত সরকারি কন্ট্রাক্টর, সমস্ত ব্যবসায়ী সবাই জানতো কেষ্টদাকে খুশি রাখা মানেই ব্যবসায় নিশ্চিত সাফল্য। তিনি যেদিকে আঙুল তুলতেন প্রশাসন সেই দিকেই চলতো। বিরোধীরা কথা বলা সাহস পেত না, পুলিশ নড়ে চড়ে বসতো না। বীরভূমের লাল মাটি তখন যেন পুরোপুরি একনায়কতন্ত্রের ছায়ায় ঢাকা। এই সময়টাতে তার ক্ষমতার নেশা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু সেই ক্ষমতার নেশাই যে ধীরে ধীরে তাকে এমন এক গুহার দিকে ঠেলে দিচ্ছিল যার থেকে ফিরে আসার সমস্ত পথ বন্ধ হয়ে যাচ্ছিল। সেটা হয়তো তিনি নিজেও তখন বুঝতে পারেননি, কারণ ক্ষমতার এই উজ্জ্বল ঝাড়লণ্ঠনের আড়ালে তখন ডালপালা মেলেছিল কোটি কোটি টাকার এক বিশাল সিন্ডিকেট, যার হদিস বাইরের জগৎ তখনও পায়নি। সেই সিন্ডিকেটেরই কি হাল হলো, নাকি লটারির টিকিটে সে অদ্ভুত সৌভাগ্যই ডেকে আনলো বিপদ। চলুন দেখি পর্দার আড়ালে আসল খেলাটা কি ছিল। ক্ষমতা যখন অন্ধ করে দেয় তখন মানুষ মনে করে সে আইনের ঊর্ধ্বে, আর ঠিক এই আত্মবিশ্বাসের সুযোগ নিয়েই বীরভূমের বুকে গড়ে উঠেছিল এক সমান্তরাল অর্থনীতি। ওপর থেকে যা ছিল রাজনৈতিক দাপট, ভেতর থেকে তা ছিল কয়েক হাজার কোটি টাকার এক নিখুঁত সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের প্রথম 3 স্তম্ভ ছিল গরু পাচার, লটারির রহস্য আর রাইস মিলের আড়ালে কালো টাকা সাদা করার খেলা। প্রথমেই আসা যাক গরু পাচারে। সিবিআই এবং ইডির চার্জশিট অনুযায়ী বীরভূমের ইলামবাজারের পশুরহাট ছিল এই ব্যবসার প্রধান কেন্দ্রবিন্দু। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা হাজার হাজার গরু
ইলামবাজার হয়ে সোজা চলে যেত মুর্শিদাবাদ আর মালদার বাংলাদেশ সীমান্তে। কিন্তু এই দীর্ঘ রাস্তার লরিগুলো পার হতো কিভাবে? এখানেই ছিল অনুব্রত মণ্ডলের ক্ষমতার ম্যাজিক। অভিযোগ, লরি পিছু একটা নির্দিষ্ট অঙ্কের টাকা উঠত, যার একটা বড় অংশ চলে যেত বোলপুরের নিচুপট্টির বাড়িতে। পুলিশ থেকে শুরু করে বর্ডারের কিছু অসাধু অফিসার, সবাইকে ম্যানেজ করার দায়িত্ব ছিল এই চেনের। কিন্তু পাচারের এই বিপুল টাকা তো সরাসরি ব্যাংকে রাখা যায় না, তাই শুরু হলো টাকা সাদা করার এক অবিশ্বাস্য খেলা, লটারির টিকিট। ভাবলেই অবাক হবেন, সাধারণ মানুষের যেখানে সারা জীবনে একবারও লটারি মেলে না, সেখানে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলের নামে বারবার কোটি কোটি টাকার প্রথম পুরস্কার উঠত। ইডির তদন্তে উঠে আসে লটারির আসল বিজয়ীদের ভয় দেখিয়ে বা টাকার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টিকিট কিনে নেওয়া হতো। তারপর সেই টিকিটের নম্বর দেখিয়ে কোটি কোটি টাকার কালো টাকা নিমিষের মধ্যে ব্যাংকে লিগ্যাল মানি বা সাদা টাকা হিসেবে ঢুকিয়ে দেওয়া হতো। আর এই ব্ল্যাক মানি পার করার সবচেয়ে সেফ জায়গা ছিল রাইস মিল বা চালের কল। বীরভূমের শান্তিনিকেতন আর বোলপুরের চত্বরে একের পর এক রাইস মিল কেনা শুরু হয়। ভোলেবোম রাইস মিল, শিবশম্ভু রাইস মিল, এই বিশাল বিশাল চালের মিলগুলোর আড়ালে চলতো কোটি কোটি টাকার লেনদেন। তদন্তকারীদের দাবি, এই মিলগুলোর অ্যাকাউন্টে এবং ডায়েরির পাতায় লুকিয়েছিল এমন সব হিসাব যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। মাছের বাজারে সেই দাঁড়িপাল্লা ধরা হাত ততদিনে সোনা, হিরে, ফিক্সড ডিপোজিট আর বিঘার পর বিঘা জমির দলিলে ভরে গেছে। কিন্তু অনুব্রত মণ্ডল ভুলে গিয়েছিলেন, পাপের ঘড়া যখন পূর্ণ হয় তখন তা ফুটতে বেশি সময় লাগে না। দিল্লির ক্ষমতা অলিন্দে তখন তৈরি হচ্ছিল এমন এক প্ল্যান, যা অনুব্রতর এই সাজানো সাম্রাজ্যকে এক ঝটকায় ধূলিসাৎ করে দেওয়ার জন্যই ছিল যথেষ্ট। 2022 সালের মাঝামাঝি সময়। অনুব্রত মণ্ডল তখনও ভাবছেন বীরভূমে তার গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারো নেই। সিবিআই যখন তাকে একের পর এক সময় পাঠাচ্ছিল, তিনি তখন শারীরিক অসুস্থতার দোহাই নিয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছিলেন। কিন্তু কলকাতার নিজাম প্যালেস আর দিল্লির ইডি সদর দপ্তরে তখন ঠান্ডা মাথায় বোনা হচ্ছিল এক নিখুঁত চক্রব্যূহ। তদন্তকারীরা জানতেন অনুব্রত মণ্ডলের মতো হাই প্রোফাইল নেতার গায়ে সরাসরি হাত দিলে পুরো জেলা স্তব্ধ হয়ে যেতে পারে। তাই তারা প্রথমে টার্গেট করলো অনুব্রতর সবচেয়ে দুর্বল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লিঙ্কটিকে, তার ছায়াসঙ্গী এবং ব্যক্তিগত দেহরক্ষী সেহগল হোসেনকে। সিবিআই প্রথমে সেহগলকে গ্রেপ্তার করে এবং তার ফোন রেকর্ড, ডায়েরির পাতা ও বিপুল সম্পত্তির উৎস খুঁজতে শুরু করে। আর ঠিক ওখানেই মিলে যায় আসল সূত্র। সেহগলের ফোন থেকেই জানা যায় কোন কোন প্রভাবশালীর সাথে অনুব্রত রেগুলার ডিল হতো। আর দেরি করেননি কেন্দ্রীয় সংস্থা। 2022 সালের 11ই আগস্ট, ঘড়িতে তখন ভোর প্রায় 5:30। যখন পুরো বোলপুর শহর ঘুমিয়ে, তখন সিবিআই এর প্রায় 30 থেকে 40টি গাড়ির এক বিশাল কনভয় নিঃশব্দে ঢুকে পড়ে বোলপুরের নিচুপট্টি এলাকায়। পুরো বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। চারিদিকে থমথমে পরিবেশ। বেলা বাড়ার সাথে সাথে অনুব্রতর বাড়ির সদর দরজা ভেঙে ভেতরে ঢোকেন সিবিআই অফিসাররা। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। বীরভূমের যে নেতার একটা ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসতো, সেই নিচুপট্টির বাড়ির বাইরে সেদিন কিন্তু কোনো জনজোয়ার ছিল না। অনুব্রত বুঝতে পেরেছিলেন এবারের ঘেরাটোপ থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। অবশেষে দুপুর 12:45 গাড়ির পেছনের সিটে গম্ভীর বিধ্বস্ত মুখে বসানো হলো অনুব্রত মণ্ডলকে। বীরভূমের লাল মাটি সাক্ষী থাকলো এক ঐতিহাসিক মুহূর্তের। যে মানুষটা একসময় পুরো জেলা শাসন করতেন, তিনি আজ সিবিআইয়ের গাড়ির ভেতর একজন বন্দী। কিন্তু তখনও অনুব্রত কিংবা তার অনুগামীরা জানতেন না, এই যাত্রা কেবল কলকাতার নিজাম প্যালেসেই শেষ হবে না। এর গন্তব্য আরও অনেক দূরে, দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগার দিল্লির তিহার জেলে। কিন্তু আসানসোল থেকে তিহার নিয়ে যাওয়ার সেই রাস্তাটা মোটেও সহজ ছিল না। অনুব্রত এবং তার আইনি টিম শেষ মুহূর্তে পর্যন্ত জানপ্রাণ লড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। বারবার আদালতের দরজায় কড়া নেড়ে শারীরিক অসুস্থতা, হার্টের রোগ আর ভাষা সমস্যার দোহাই দিয়ে আবেদন জানানো হয়েছিল যাতে তাকে দিল্লির তিহারে না পাঠানো হয়। অনুব্রতর অনুগামীরাও মরিয়া চেষ্টা চালিয়েছিলেন এই যাত্রাকে রুখে দিতে।
কিন্তু ইডির অনড় মনোভাব আর আদালতের কড়া নির্দেশের সামনে সেই সমস্ত বাধা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অবশেষে পুলিশি ঘেরাটোপ, কড়া সুরক্ষায় রাজ্য ছাড়তে বাধ্য হলেন বীরভূমের কেষ্ট। আর তারপর শুরু হলো তিহাড় জেলের সেই অভিশপ্ত বন্দি জীবন। যে মানুষটার জন্য বোলপুরের আলিশান বাড়িতে এসি ঘর, বিলাসবহুল সোফা আর ডজন ডজন পরিচারক রেডি থাকতো, তিহাড়ের 7 নম্বর সেলের এক চিলতে কনকনে ঠান্ডা মেঝেতে তার জায়গা হলো। সেখানে অনুব্রত মণ্ডল কোনো ভিআইপি নেতা ছিলেন না, তিনি ছিলেন স্রেফ কয়েদি নম্বর 4047। চারিদিকে বিশাল বিশাল পাঁচিল আর লোহার গড়াদের ওপারে সম্পূর্ণ এক অজানা অচেনা জগৎ। হিন্দি বা ইংরেজি না জানার কারণে জেলের রক্ষী বা অন্য কয়েদিদের সাথে দুটো কথা বলারও উপায় ছিল না তার। রাত বাড়লেই একাকিত্ব আর তীব্র মানসিক যন্ত্রণা গ্রাস করত তাকে। বীরভূমের সেই হুঙ্কার, সেই দাপট সব যেন তিহাড়ের ওই নিঃশব্দ কুঠুরির দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিনিয়ত তাকে উপহাস করত। মানুষ যখন অহংকারের চূড়ায় ওঠে তখন সে ভুলে যায় যে ওপর থেকে নিচে পড়ার পতনটা কতটা নির্মম হতে পারে। আর ঠিক এখানেই শুরু হলো প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। যে মানুষটা একসময় থালায় করে রকমারি মাছ, মাংস আর রাজকীয় খাবার ছাড়া খেতেন না, যার খাওয়া দাওয়া দেখার জন্য লোকে ভিড় করত, আজ তিহাড়ের সেই এক চিলতে অন্ধ কুঠুরিতে বসে তার সঙ্গী হলো হাই সুগার আর হার্ট অ্যাটাকের মারাত্মক রোগ। ডাক্তারদের কড়া ডায়েট চার্টের চক্করে আজ ছটপটে সেই কেষ্টর পেট ভরে দুমুঠো ডাল ভাত খাওয়ার স্বাধীনতাটুকুও কেড়ে নিয়েছে ভাগ্য। যে মানুষটার দাপটে বীরভূম কাঁপত, সে আজ নিজের শরীরের কাছে এক চরম বন্দী। কিন্তু ভাগ্যের পরিহাস এখানেই শেষ হয়নি। গরু পাচার মামলার তদন্তেই নেমে ইডি যখন গ্রেপ্তার করল অনুব্রতর একমাত্র মেয়ে সুকন্যা মণ্ডলকেও, তখন একজন বাবা হিসেবে ভেতরে ভেতরে পুরো ভেঙে চুরমার হয়ে গেলেন তিনি। দীর্ঘ আইনি লড়াই আর তিহাড়ের অন্ধকার জেল কাটিয়ে অবশেষে আজ তিনি জেল থেকে মুক্ত। কিন্তু যে বীরভূমে তিনি ফিরলেন, সেই বীরভূম আর আগের মতো নেই। রাজনীতির সমীকরণ বদলে গেছে চেনা মানুষের রূপ। যে অনুগামীরা এক সময় কেষ্টদার পায়ে মাথা নত করে বসে থাকতো, তারা অনেকেই ততদিনে নতুন নেতার খোঁজ পেয়ে গেছে। আর তাই জেল থেকে বেরিয়েই রাজনীতির ময়দানে টিকে থাকতে আজ ওনাকেও নিতে হলো এক নতুন পথ। পুরনো তৃণমূলের সেই একছত্র দাপট হারিয়ে আজ ওনাকে যোগ দিতে হলো একদম নতুন এক রাজনৈতিক দল নব্য তৃণমূলে। আজ ওনার সেই পুরনো হুঙ্কার নেই রাজকীয় ব্যবহার। আজ তিনি এক অসুস্থ ক্ষমতাচ্যুত প্রবীণ নাগরিক, যার চেনা সাম্রাজ্য আজ পুরোপুরি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মাছের বাজারে সাধারণ এক দাঁড়িপাল্লা থেকে শুরু হয়েছিল যে জার্নি, ক্ষমতার চরম শিখর ছুঁয়ে তা শেষ হলো এক চরম শূন্যতায়। অনুব্রত মণ্ডলের এই উত্থান আর পতনের গল্প আমাদের এটাই শিক্ষা দেয় যে ক্ষমতা আর টাকা চিরস্থায়ী নয়। নিয়তির পরিহাস আর অহংকারের হিসাব এই মাটির বুকেই চুকে যায়। আইন হয়তো নিজের গতিতে চলবে, কিন্তু ইতিহাসের পাতায় অনুব্রত মণ্ডল নামটা চিরকাল রয়ে যাবে, ক্ষমতার চরম দম্ভ, শারীরিক যন্ত্রণা এবং এক করুণ পতনের জীবন্ত দলিল হয়ে।